এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশরাফি শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি আইনের শাসন ফিরবে। দুজন অতিথি স্টুডিওতে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। একই সাথে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। শিরোনাম আজকে রেখেছি আইনের শাসন ফিরবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল সরকার গঠনের পরপরই মন্ত্রী পরিষদ সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, তিনি প্রথম বললেন যে দেশে আর কোনোভাবেই মব সহ্য করা হবে না, এবং বলা হচ্ছে যে বাংলাদেশে মব কালচার শেষ। কোট করছি তাকে, মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী এই বলছেন যে উৎসাহিত করা যাবে না। তার মানে অতীতে কি বাংলাদেশে মব কালচারকে উৎসাহিত করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক মঞ্জু ভাইকে শুভেচ্ছা। দেখেন, অতীতে এই যে লাস্টে যে 1.5 বছর গেল, মবকে উৎসাহিত করা হয়েছে কিনা আমি যদি আপনাকে উল্টা সাংবাদিক হিসেবে প্রশ্ন করি, আপনি নিজে তো এইসব নিয়ে বলেন, খবর মাঠ থেকে তুলে আনেন। আপনার যতগুলো মার্ডার হয়েছে বা অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, কয়টার বিচার ওইভাবে হয়েছে? আমি যদি উল্লেখযোগ্য বড় আকারের মার্ডারের কথা বলি, যে হাদি হত্যাকাণ্ড, হাদি হত্যাকাণ্ডে যেভাবে ফিল্মি স্টাইলে ঘাতক যেভাবে চলে গেল, এটা আমরা অন্যখান থেকে, পাশের দেশ থেকে আমাদের জানতে হলো, অন্যখান থেকে জানতে হলো। আমাদের গোয়েন্দা সংস্থা কি চৌকস না? আমি কিন্তু এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের গোয়েন্দা সংস্থা ভীষণভাবে চৌকস। তারা চাইলে অনেক কিছু করতে পারে। সরকার যদি চাইতো তাহলে তারা অবশ্যই খুঁজে বের করে এনে দিত, যেভাবে যখন যেভাবে পারুক, যেখান থেকে পারুক। সেটা তো হয় নাই। আজ পর্যন্ত তার ঘাতককে খুঁজে পাওয়ার বদলে কি দেখেছি? তার ভাইকে চাকরি দেওয়া হয়েছে, তার স্ত্রীকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, তার স্ত্রীকে ব্যবসা বা খেটে খাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে। কোন অর্থ? জনগণের ট্যাক্সের অর্থ। আমরা অর্থ দেওয়ার জন্য আমরা কিছু বলছি না, কিন্তু যে দিয়েছেন উনি কি দিতে পারেন? উনি যেটা করতে পারতেন, একটা বিচারের সুরাহা করতে, এবং তার ফ্যামিলি, হাদির ফ্যামিলি কিন্তু এই বিচারটাই চেয়েছিলেন, বিচার চেয়েছিলেন। তারা কিন্তু উপঢৌকন চান নাই। তো এই এর চেয়ে বড় মানে জায়গাটা আমি আর কোনোটা পেলাম না বলতে। তারপরে যে আপনার মবটা হলো, আপনার এই তেজকুনিপাড়া, আপনার মুকাদ্দির, সেই হত্যাকাণ্ডের কতটুকু আমরা বিচার, কতটুকু দেখেছি? 2-1 জনকে অ্যারেস্ট করতে দেখেছি। তারপরে কি হয়েছে? কিছু কিছু হত্যাকাণ্ড কিন্তু মানুষকে ছুঁয়ে যায়, সেই বিচারগুলো মানুষ চায় যে প্রত্যক্ষ করতে। সেইগুলোর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে আছে, যে ছেলেটা মুফাজ্জল, সম্ভবত তোফাজ্জল, সে একটা অটিস্টিক সন্তান। সে ক্ষুধার জন্য হয়তো বা সে বুঝতেও নাই যে এটা ঢাকা ইউনিভার্সিটি নাকি, সে জানেও নাই। তাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো, এটাকে আপনি কি, সে কি ফ্যাসিস্টের হয়ে কাজ করেছে? সে কি গোয়েন্দা সংস্থার কেউ ছিল? তাকে এইভাবে পিটিয়ে মারা হলো। আমরা কি তার বিচার হতে দেখেছি? দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা, ওই মগডালে যে ঝুলিয়ে রাখা হলো, তাকে নামিয়ে আনা হলো। কোনো আত্মহত্যাকারী অত মগডালে গিয়ে আত্মহত্যা করার প্রশ্নই আসে না, হতে পারে না। আমরা কি সেটা সুরাহা পেয়েছি? অথবা আমরা আপনার আসিয়া, যে মানে আপনি একটার পর একটা আসলে প্রশ্ন করে যাচ্ছেন, মানে আসলে যৌক্তিকভাবে। কিন্তু আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই যে এই সব মবকে যদি উৎসাহ কেউ দিয়েই থাকে, মানে কেন দেয়া হলো? আমরা বারবার যে কথাটা বলেছি, যেটা সালাউদ্দিন ভাই বললেন, যে আইনের অনুশাসন। আমরা আইনের অনুশাসনের কথা সরকারকে বারবার মনে করিয়ে দিয়েছি। সরকার কিন্তু কানেই তুলে নেয়। এবং সর্বশেষ কি হলো, নিজে থেকে উপযাচক হয়ে যখন আপনার সিলেটে হবিগঞ্জে একটা ছেলে যখন বললেন বৈষম্য বিরোধী, যে সে কিভাবে থানা দখল করেছে, কিভাবে মেরেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক কিছু মুক্তিযুদ্ধের জানি, আমরা বইতে পড়ি, কিন্তু কখনো এইভাবে আমরা শুনিনি। তারপরে তাকে অ্যারেস্ট করলো পুলিশ, তারপরে তাকে যেভাবে ছাড়িয়ে নেওয়া হলো, আমি বলবো যে হ্যাঁ, ওই 2-3 দিনের কোনো বিচার, ওইটা রেভলিউশন,
কিন্তু রেভলিউশন তো গর্ব করে ওইখানে গিয়ে বলার মতো কিছু না। তো এটা কি হয় কি, মবকে উৎসাহিত করা হয়। আমরা মবকে উৎসাহিত করতে চাই না। তো এই সরকারের যদি আইনের অনুশাসন থাকতো ওই সরকারের, তাহলে কিন্তু এতগুলোর জন্ম হতো না, এতগুলো মৃত্যুকে আমরা চাক্ষুষ দেখতে হতো না। তা এই জায়গাটায় যে রেভলিউশনের তো একটা সময় ছিল, 3 দিন সরকার ছিল না, আমি 3 দিনকেই রেভলিউশন ধরতে চাই। বাকি যে সময়টায় আপনার ওই যে তোফাজ্জলের ঘটনা, সে কোনো দল করে নাই, সে দুটো পেটের ভাতের বাইরে সে কিছু বুঝে না, তাকে কেন মারা হলো? তো এটাকে কি আপনি মব হিসেবে ধরবেন নাকি রেভলিউশন হিসেবে ধরবেন? যদি মব হিসেবে ধরেন তাহলে বিচারটা কতটুকু হয়েছে? এটা তো কোন রুমে মারা হয়েছে, কে কে মেরেছে, এটা তো জানার কোনো খুব বেশি কষ্টদায়ক না। তা আমার কথা হচ্ছে যে বিচার পাওয়ার অধিকার প্রত্যেকের আছে এই দেশের। আপনার পাগল হোক, গরিব হোক, ধনী হোক, সব মানুষের 28-এর খধারায় বিচার পাওয়ার অধিকার আছে, সব মানুষ সমান ওই দৃষ্টিতে। তাহলে আমরা কেন বিচার দেখি নেই? তো সেই বিচারটা আমরা চাই না যে এখনো সেই মবের নাম করে এই ধরনের কালচারটা আর থাকুক। আমরা চাই এখন দেশটা সুন্দর মতো একটা স্থিতিশীল অবস্থার দিকে আমরা যে। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আমি এই আলোকেই জিজ্ঞাসা করতে চাই, আপনি নীলুফার চৌধুরী মনিকে শুনছিলেন, প্রথমে জানতে চাই যে মানে যে সকল ঘটনাকে আমরা গত 1.5 বছর ধরে মব বলে এসেছি, এগুলা কি মবের যে সংজ্ঞা সেই অনুযায়ী মব বলবো নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড বা মব আলাদা করে বিচার করার অবকাশ আছে কিনা, এবং উৎসাহ দেওয়া হয়েছিল আদৌ, এমন কথা যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রশ্ন করছেন, সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্য। ধন্যবাদ শশী, সবাইকে আপনার মাধ্যমে দর্শক এবং মনিয়াপাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মবের সংজ্ঞা কী আপনি যেটা বললেন, আমি প্রথমে স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মব অতীতেও ছিল, মাঝখানে খুব মব নিয়ে আমরা খুব কথা বলেছি, এমন না যে এটা হঠাৎ করে এসেছে, এটা অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে কিনা আইনের শাসন কত পর্যায়ে গেলে আমরা যাবে সেটা। কারণ আমরা তো মব শব্দটাকে একজন একরকম করে ব্যবহার করি। দেখবেন কেউ লিখবে ক্ষুব্ধ জনতার হাতে অমুক প্রেরিত, ঠিক আছে, কেউ লিখবে যে উত্তেজিত জনতা মানে এই কাজটি করেছে। তাহলে কোনটা উত্তেজিত জনতা, কোনটা বিক্ষুব্ধ জনতা, কোনটা ক্ষুব্ধ জনতা আর কোনটা মব, এটা নির্ধারণ করছে সবাই সবার স্বার্থের দিকটা চেয়ে। ঠিক একই জিনিসই যখন আপনি দেখবেন, এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল কিছুদিন আগে, ঢাকার ওই যে একটা মানুষকে পাথর মেরে ফেলা হচ্ছিল। এখন এটা কি স্বার্থের দ্বন্দ্ব, না এটাকেও আপনি মব বলবেন, না এটাকে ডাকাতি বলবেন, না এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবেন? আপনার মনে থাকার কথা, আমাদের 2019 সালের 20শে জুলাই তসলিমা বেগম নামে একটা মহিলাকে ছেলে ধরার সন্দেহে এই যে আপনার পিটিএ মেরে ফেলা হয়েছিল। সেটা হচ্ছে এটা হচ্ছে স্কুলে খেয়াল আছে ঘটনা, কি নৃশংস ঘটনা। এরপরে পুরানো ঢাকায় যে বিশ্বজিৎকে মারা হলো, বিশ্বজিৎ দাস, যাকে দর্জি, সে বলছে আমি বিশ্বজিৎ, সে বলেছে সে বিশ্বজিৎ, কিন্তু তার হয়তো দাড়ি ছিল বলে বা তাকে শিবির মনে করে তাকে মারা হয়েছে। এখন এই যে শিবির সন্দেহে মার দেওয়া হয়েছে, বা বিএনপি সন্দেহে কাউকে যদি মার দেওয়া হয়, এটা কি মব না এটা পলিটিক্যাল ভায়োলেন্স? এই জন্য আমি যেটা বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আইনের শাসন না আসতে পারে। আরও কয়েকটা নৃশংস ঘটনার কথা বলি আপনার। লালমনিরহাটে একবার ওই যে মসজিদে 2টা লোককে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মনে আছে আপনার? লোকগুলো যে মনিয়াপেকটাকে বললেন যে ওই লোকটার একটু সাইকিক প্রবলেম ছিল। সে যেটা করেছে, ওখানে নামাজও পড়েছে, নামাজ পড়ে সে কোরআন শরীফের উপর রেখে পা দিয়ে কি যেন সে খুঁজতেছিল, এরকম একটা ঘটনার কথা। পরে তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে। এই ধরনের ঘটনা বাংলাদেশে তো ঘটেছে। এটা শুধু যে আপনার এই বিগত এই অন্তর্বর্তীকালীন সরকার সময় ঘটেছে তা না। অন্তর্বর্তীকালীন সরকারের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটা ঘটেছে, এটা হচ্ছে গণ অভ্যুত্থান, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ যখন দীর্ঘদিন বঞ্চিত হতে থাকে, দীর্ঘদিন যখন মানুষ কষ্ট পায়, আপনি আমাদের দেশে দেখবেন যে হঠাৎ করে আপনার কারখানায় ঘেরাও করে। মঞ্জু ভাই, মানে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, মানে এই কথা বলেও অনেক ঘটনাকে মানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি খুব মানে কারণ বাজারের যেখানে বসে আমরা কথা বলছি, ধরেন প্রথম আলো ডেইলি স্টারের কথা বারবার আসছে, আজকেও তারা বিভিন্ন ধরনের প্রকৌশলী মানে প্রদর্শনী করে যাচ্ছে।
তো প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটের ইয়েতে হামলা, সেগুলো কি মানে মব বলতে আপনি যে সকল উদাহরণ দিলেন আর আমি এখন যে সকল ঘটনার কথা বলছি এক কাতারে ফেলা যায়? না না না, প্রথম আলো ডেইলি স্টারের হামলাটা তো এটা তো একটা নৈরাজ্য। কেমন, এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি। আমি তো সেদিনের ঘটনার পুরো ঘটনা আমি গিয়েছিলাম কালকে প্রথম আলোতে, এবং ওই দিন রাত্রেও আমরা ভিজিট করতে গিয়েছিলাম। এটা তো একটা আমি বলেছিলাম যে এইটা কিন্তু একটা খুবই খারাপ ঘটনা ঘটলো। এবং এর আগেও আপনি দেখবেন সংগ্রাম পত্রিকা গিয়ে দেখা গেল যে তার ভিতরে ঢুকে সম্পাদককে টেনে বের করে পুলিশের হাতে দেওয়া হয়েছে। মাহমুদুর রহমানকে আপনার ওই যে কুষ্টিয়াতে ওনাকে আদালতের ভিতরে ঢুকে ওনাকে রক্তাক্ত করা মারা হয়েছে। সাংবাদিক, সংবাদপত্রের উপরে এই যে পৈশাচিক ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়। আমাদের যেটা সমস্যা হয়, আমি যখন মাহমুদুর রহমানের উপর যখন অ্যাটাক হচ্ছে তখন আমি সেটাকে মব বলছি কিনা, তখন সেটাকে আমি সন্ত্রাস বলছি কিনা। সেখানে যদি আমি বলি যে ক্ষুব্ধ জনতা মাহমুদুর রহমানের উপর আক্রমণ করেছে, ঠিক ওই যে আমি বলছি ক্ষুব্ধ জনতা, ওইটা যেভাবে ভুল। আবার আমি যদি বলি ক্ষুব্ধ জনতা মানুষ ওসমান হাদির মৃত্যুর পরে ক্ষুব্ধ জনতা এসে প্রথম আলোতে আক্রমণ করেছে, এটাও ভুল। আর আমি যদি বলি ওইটাও মব, তাহলে এটাও মব। আমাদেরকে এই জায়গায় একদম একটা ক্লিয়ার লাইনে আসতে হবে। আমরা যে যার মতো করে যাতে ব্যাখ্যা না করি। আপনার ঘরে হামলা হলেও ওটা হামলা, ওটাও আইনের লঙ্ঘন। কারণ কাউকে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার এই রাষ্ট্রের আইন দেয় না। আপনি একটা চোরকেও আমি আপনাকে বলি, আপনার বাবাকে যদি কেউ হত্যা করে, আপনি কি তাকে হত্যা করতে পারবেন? আইন তো সেটা বলে না। আপনি তাকে আইনের হাতে সোপর্দ করবেন। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারফতেই আইনের প্রয়োগ, সেটাই আসলে সেই প্রাথমিকটা হওয়া দরকার। সেটা বাংলাদেশে এটা এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এটা ফিরে না আসবে, মানুষ যেটা বলবে যে আইন নিজের গতিতে চলবে, আইনের কাছে কেউ রেহাই পাবে না, তাহলে এই মব কালচার বন্ধ হবে। আদার দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই ধরনের মানে বাগাড়ম্বর কথা অতীতে অনেকে বলেছে, এটা না বলে বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মব কালচার আমাদের হোক, কারো হোক, সবার পক্ষ থেকে এটা বন্ধ করতে হবে। আমার মনে হয় আপনার বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়তোবা প্রথমেই আজ করতে পারছিলেন। আজকে তার বক্তব্য দিয়ে যেহেতু আলোচনা শুরু করেছে, আজকে তিনি বলছেন যে পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণের তিনি নির্দেশ দিয়েছেন। এই আলোচনাতে আমি যাব, মনে হয় আপনার কাছে আসবে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাসান আল মামুন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা মনিয়াপার কাছে। আজকে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উনি বলছেন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন আমি বলতে চাই আইনের শাসন তাহলে কিভাবে ফিরবে? চাঁদা নেওয়াটা যদি উনি তো বৈধ করে দিলেন, আর আমার কাছে মনে হয় উনি বুঝতেই পারেন নাই উনি কোন চেয়ারে বসে এই কথাটা বলছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্ন নিয়ে নীলুফার চৌধুরী বনি আপনার কাছে আমি আসব, তবে তার আগে যে প্রসঙ্গটি তুলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্যের, আমি জানতে চাচ্ছিলাম, তিনি বলছেন যে মানুষের অনেক প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু বাংলাদেশের আইন যেভাবে করা আছে সরকারের নির্দেশনা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি নিজে স্বতঃপ্রণোদিতভাবে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, এটা আসলে ওইভাবে নাই। সরকারকেই চেষ্টা করতে হবে জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দূরত্বটা, একদিনে দূরত্বটা তৈরি হয় নাই, আবার একদিনে এটা সলিউশনও হবে না। এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। হয়তোবা সালাউদ্দিন ভাই প্রথম স্টেপের কথাটাই বলেছেন, হয়তোবা জনগণের সাথে বিভিন্নভাবে ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জনগণের সেবক, জনগণের বস না, সেবক, এই সেবকটা বোঝানো ভীষণ দরকার। এবং আমার ধারণা সালাউদ্দিন ভাই ভীষণ, আমার দৃষ্টিতে বুদ্ধিমান একজন মানুষ। উনি ওনার বুদ্ধি বিবেচনা দিয়ে এবং আজকের প্রধানমন্ত্রী মানে আমরা সবসময় বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সুনির্দিষ্টভাবে পুলিশ হবে জনগণের বন্ধু, মানে সরকার কি চায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বন্ধু হোক, নাকি সরকার চায় সরকারের বন্ধু হোক? না, সরকার, বর্তমান সরকারের কথাই আমি বলছি। বর্তমান সরকার অবশ্যই চায়, কারণ বর্তমান সরকারের জার্নিটা অনেক আঁকাবাঁকা পথে ছিল, অনেক জটিল পথে ছিল। যে জটিল পথ যখন পেরোতে যিনি আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে কিন্তু 9 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। 9 বছর,
যিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে কিন্তু 17.5 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। সো তারা যদি এই এত কিছুর পরে না বুঝেন, তাহলে আর পৃথিবীর কেউ বুঝবেন না, এটা আমি বলতে পারি। এবং আমার মনে হয় যদিও এই জায়গাটা ভীষণ বিতর্কিত, স্বরাষ্ট্রটা একটা ভীতিকর জায়গা, যে কোনো মানুষ যে কোনো সময় বিতর্কিত হতে পারে। যেমন আমি আপনাকে যদি এক্সাম্পল দেই, আগের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব, উনি কি বলেছিলেন? উনি আপনাদেরকে বলেছিলেন যে দেখেন, আমার সন্তান একমাত্র ছেলে কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেল জনগণের কাজ করতে গিয়ে। দেখেন, আল্লাহ নিয়ে গেছে আমার একমাত্র সন্তান, আমি ধরে রাখতে পারি নাই। তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আপনাদেরটাও একই, সবুর করতে হবে। আমি সবুর করেছি। আপনারা কিন্তু আর কোনো লাইন লেখেন নাই, যেটুকু লেখা দরকার, যেটুকু লেখলে সমস্ত বাংলাদেশ ছিছি করবে, সেটুকু আপনারা লিখে দিয়েছেন। আমি আপনার কথা বলছি না, আপনারা। তো ঠিক তেমনই যদি সাংবাদিক, বুদ্ধিজীবী, দেশের আপামর হ্যান্ডস, তারা সবাই প্রত্যেকে যদি সরকারকে সহযোগিতা করেন, সরকারের যে জার্নিটা, জটিল জার্নিটা ছিল, সেই জার্নির থেকে সরকারের যা শিক্ষা হয়েছে, সেই শিক্ষাকে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমার ধারণা পুলিশ এবং জনগণের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্কটা তৈরি হবে। এবং এখন আমার যে ভাই যিনি প্রশ্ন করেছেন, উনি মারাত্মক একটা প্রশ্ন করেছেন। আজকে সরকারের বয়স 2 দিন। আমি ওনার প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার নিজের কাছেও খারাপ লাগছে। এবং জানেন, আমি অনেক সময় ঠোঁটকাটা মানুষ, সত্য কথা বলে ফেলি। এই কথাটাকে যে কোনো জিনিস, যে কোনো চাঁদাকে আপনি যত সুন্দর করেই আপনি পরিপাটি করে রাখেন না কেন, চাঁদা তার গন্ধ ছড়াবেই। মগজ যদি পচন ধরে, তাহলে কিন্তু সেইটা আর রাখা যায় না মাছের মগজে। সো এইখান থেকে অনেক শিক্ষার আছে। আমার ধারণা উনি যে কথাটা বলেছেন, সরকারের কর্তাস্থানীয় ব্যক্তিদের কাছে নিশ্চয়ই আজকের মেসেজটা গিয়েছে। আমি বিশ্বাস করি কালকেই এই মেসেজটার, কারণ আমি এখানে প্রথমে কিছুটা আমি মানে কি বলবো, খুব সদয়ভাবে দেখতে চাই। কেন? কারণ যিনি এতগুলো মন্ত্রণালয় পেয়েছেন, তার অতীত অভিজ্ঞতা নাই, নাম্বার 1। তার বয়সটা ওরকম না যে অভিজ্ঞতা দেখে দেখে অভ্যস্ত হয়েছেন, ওরকম না। ওসব মানে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী মানে শেখ রবিউল আলম, তার বক্তব্যের এক্সটেনশনে তিনি একটা জায়গায় যেয়ে বলছেন যে মালিক সমিতির নামে বা শ্রমিক ফেডারেশনের নামে যেই টাকাটা নেওয়া হয়, সেটা হয়তো বা শ্রমিকদের কল্যাণে অনেকাংশে ব্যবহৃত হয়। আমি বাংলা যেটা বুঝি, আমি ওইটা বুঝি না। আজকে যদি সমস্ত চাঁদাকে উজ্জ করে দেয়, যদি সমস্ত চাঁদাকে বাতিল করে দেয় পরিবহন থেকে, কালকে পরিবহনের আপনার টিকিটের দাম মিনিমাম 10 টাকা 5 টাকা কমে যাবে। তো একজন মানুষের যদি 10 টাকা কমে যায়, তাহলে এটা সব মানুষের লাভ। কারা বাসে ওঠে, কারা ট্রেনে ওঠে, কারা ট্রেনে না, ট্রেনটায় চাঁদাবাজি ওইভাবে হয় না, ওটা অন্যভাবে হয়। নিত্য ব্যবহার্য পণ্য, ট্রাক, বাস, আপনার টেম্পু থেকে শুরু করে সব কিছু। তো এই জায়গাটায় আমি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট থিং, এবং ইম্পর্টেন্ট মানুষের হস্তক্ষেপ এখানে জরুরি। নতুন সরকার 100 দিন মানে আপনার হানিমুন পিরিয়ড, আমরা অনেক কিছু একটুখানি আমি একটু বলি, একটুখানি রবিউল আলম যে কথাটা বলেছেন, রবিউল ভাই আমার এলাকারই এমপি, মানে ধানমন্ডিতে। আমি একটু সংশোধন করতে চাই ওনার কথাটাকে। কথা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে যেটা দেয়া হয় সেটাই কিন্তু আসলে চাঁদা। উনি যেটা বলছেন সমঝোতার ভিত্তিতে যেটা দেয়া হয় সেটা চাঁদা না, এটা ভুল। সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু চাঁদা দেই, আমরা মসজিদে চাঁদা দেই, মাদ্রাসায় চাঁদা দেই, ক্লাবে চাঁদা দেই। লাইনটা শেষ করি। যদি সমঝোতার ভিত্তিতে না হয়, তাহলে ওইখানে মার্ডার হয়, ওইখানে আপনার অনেক কিছু হয়, আমি একটু হাত বলি পা ভাঙে। সেটা হচ্ছে সমঝোতার ভিত্তি ছাড়া যেটা হয় সেটা তো ভাই মাস্তানি, সেটা তো গুন্ডামি, সেটা তো ডাকাতি, এক ধরনের ছিনতাই টাইপের কাজ, যে আপনার থেকে আমি জোর করে নিলাম। এখন কথা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে চাঁদা দেয়া কি সব সময় কি বৈধ? একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ঘুষ লেনদেন করি, এটা কিন্তু সমঝোতার ভিত্তিতে করি। যে আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয় যে আপনি আমার কাজটা করে দিবেন, আপনাকে আমি এত হাজার এত লাখ টাকা দিব, তো এটা তো সমঝোতার ভিত্তিতে হয়। তাই বলে কি সমঝোতার ভিত্তিতে এই লেনদেন কি বৈধ? চাঁদাও অনেক সময় আমরা সমঝোতার ভিত্তিতে করি, এটা সত্য কথা, কিন্তু সেটা ইচ্ছার বাইরে গিয়ে বাধ্য হয়ে অনেকে দিচ্ছে চাঁদাটা, সেটা কিন্তু বৈধ না। আমরা যখন মসজিদে দেই সেটা বৈধ, আমরা যখন মাদ্রাসায় চাঁদা দেই সেখানেও অনেক সময় জোরাজুরি হয়। মসজিদে অনেক সময় দেখা যায় যে একজন মানুষের সামর্থ্য নাই, কিন্তু পাবলিকলি তাকে বলা হয় যে না, আপনি বড়লোক মানুষ, আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন, আপনাকে এটা দিতে হবে। সামাজিকভাবে একটা প্রেসার অনেক সময় তৈরি করা হয়। কথা হচ্ছে,
এই বাইলেটারাল যেটা আমরা দিই, একে অপরকে সাহায্য করি, যেমন আমাদের কাছে কেউ যখন এসে সাহায্য চায়, ভাই আমাকে সাহায্য দেন, আমি সমঝোতার ভিত্তিতে খুশি হয়ে তাকে দেই। আমাদের দেশে বকশিস নামে একটা জিনিস চালু আছে, এটাও কিন্তু ব্যাড কালচার আছে কোনো কোনো ক্ষেত্রে। আবার কোনো কোনো ক্ষেত্রে খুশি গরিব মানুষকে 2-10 টাকা দিলে সেটা কোনো অসুবিধা নাই। বকশিসের নামেও চাঁদাবাজি হয়, বকশিসের নামেও ঘুষ লেনদেন হয়, আর এই চাঁদার নামেও মানে মানে ঘুষ লেনদেন হয়। কথা হচ্ছে ওনাকে আমি সংশোধন করে দিতে চাই, আমার ভাইকে, কারণ আমরা একসাথে টকশো করেছি অনেকবার। আমি মনে করি না যে মানে কারো কথা নিয়ে তাকে একেবারে বোল্ড করে ফেলতে হবে, তাকে করতে। আমি একটু জাস্ট মানে হৃদ্যতাপূর্ণ সংশোধনীটা দিতে চাই, সেটা হচ্ছে ভাই সমঝোতার ভিত্তিতে যেটা হয় সেটাই চাঁদা, আপনি এটা আপনি কারেক্ট করে নেবেন। আর সমঝোতার বাইরে যেটা হয় এটা জোর জবরদস্তি, এবং এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর চাঁদাটা যেটা আপনারা ঠিক করতে হবে যে এই চাঁদাটা রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত। যদি আমি মানে ফি যদি কোনো কিছু নিতে হয় সেটাকে রাষ্ট্রীয়করণ করতে হবে, যে আমি আপনাকে এত টাকা ফি দিব। আপনি দেখবেন আমরা যখন বিদেশে যাই ফার্স্ট মানে রাষ্ট্রীয়ভাবে চাঁদা, মানে সেটার জন্য তো রাস্তাতে গাড়ি চলার না, জন্য আপনার আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে একই জায়গায় 3টা বুথ আছে, আপনি যদি এটা দিয়ে যান ফাস্ট ট্র্যাক, আপনি সার্ভিসটা খুব দ্রুত পাবেন, পয়সাও বেশি, মানে অগ্রাধিকার ভিত্তিতে সার্ভিস, সেই অনুযায়ী আপনি টাকা অর্থ। বেশি পাবেন। আচ্ছা, মানে ঠিক আছে? অনেকটা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এক্সট্রা টাকা দেওয়া লাগছে, নিচ Extra দিয়ে দিচ্ছি গেলে আমি। লাগছে না। আমাদের এই যে আমার বিভিন্ন মনে হয় মানে সড়ক পরিবহন মন্ত্রী অন্তত আপনার বক্তব্য থেকে হলেও কিছুটা উনি না, আমি ওনাকে বুঝবেন। ব্যক্তিগতভাবে ফোন করে বলবো যে ভাই আপনার এই চাঁদার কনসেপ্ট আপনি correct অসংখ্য করে দেন। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আমি নতুন আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো, তবে আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনিরাদার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে দুইজনের কাছেই। আজকের যে সাবজেক্টটা চয়েস করা হয়েছে আইনের শাসন ফিরবে কিনা, আমার প্রশ্নটা ভেরি সিম্পল। 2024 সালের 5 আগস্টের আগে যা খুন হয়েছে কিংবা যে মার্ডার হয়েছে, যাই হয়েছে, তার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং রায় টিভিতে সরাসরি সম্প্রচার করছে। এটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কিন্তু তার পাশাপাশি যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোককে ঝুলে মারা হয়েছে কিংবা পিটি মারা হয়েছে, থানা এফেক্ট করে মারা হয়েছে, আগুন দিয়ে মারা হয়েছে, ইভেন একজন পুলিশের ছেলে তার বাবার ড্রেস নিয়ে আপনার লন্ড্রিতে যাওয়ার পথে তাকেও মারা হলো। তারই বিচার যদি না করেন তাহলে এক দেশে কি 2 রকম বিচার হয় নাকি? যে আপনি একটা দলের বিচার। অসংখ্য ধন্যবাদ নির্ভর চৌধুরী মনি। আপনার কাছে আসতে চাই, দর্শক প্রশ্ন করছেন যে 5 আগস্টের আগে বিগত 16 বছর ধরে যে সকল মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার আইসিটি আইনের অধীনে বিচার হচ্ছে, কিন্তু 5 আগস্ট বা তার পরবর্তীতে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যে সকল হামলা হয়েছে বা এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বিচার আসলে কি হবে? দায়মুক্তি অধ্যাদেশ ইতিমধ্যে আছে, আপনি জানেন, সেটা তো আইনেরও একটি ব্যাপার স্যাপার আছে। মানে এই বিষয়টা সুরাহা যেভাবে আছে এটাতেই ঠিক, নাকি সুরাহা অন্যভাবে হয়েও তারপরেই আসলে আইনের শাসনের পথে যাত্রা শুরু করব? দেখেন, এইখানে কিছু এনভায়রনমেন্ট আছে, আপনার এনভায়রনমেন্টের বাইরে কিছু না। এনভায়রনমেন্টে পড়ে যাওয়া একটা হত্যাকাণ্ড, আর আপনার ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে একটা হত্যাকাণ্ড, যেটা আজকে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন যে মবের যদি কেউ বিচার চায় যে সেটার তারা চাইতে পারে। তো যদি চায়, আমিও বলবো, যেমন ধরেন যে কিছুক্ষণ আগে এখানে আলোচনা হচ্ছিল যে লন্ড্রিতে যে ছেলেটা কাপড় আনতে গিয়ে মবের শিকার হলো, সে তো জানে না যে সে ওইখানে গেলে এটা হবে, কারণ সে এইটার সাথে পরিচিতই না। তো তার মৃত্যুটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পাশাপাশি আবার এটাও ঠিক, অনেক সময় ওই যে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সেটার আগে পরে বলে যেটা বলছিলেন, তো তার হয়তো মৃত্যুটা ওইভাবে ছিল। এখন ওই ডেটগুলোকে কিভাবে করবে, ওই ডেটের মধ্যে পড়লে কিভাবে আইন তার গতিতে চলবে সেটা আমি জানি না। নিশ্চয়ই এইখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, আইন সচিব থেকে শুরু করে যারা আছেন, এই অ্যাটর্নি জেনারেল বা আপনার আরও যারা যারা সংশ্লিষ্ট, তারা সবাই মিলে বসে নিশ্চয়ই একটা সুরাহা বের করবেন। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী তো আছেনই। তো এটা আমার মনে হয় যে এটা অনেক উঁচু মাপের কথা। এটা আমরা তবে চাইব যে অন্যায়ভাবে যদি কোনো কিছু ঘটে থাকে
তার বিচার হোক। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মন্ত্রী। এই প্রসঙ্গেই আপনার বক্তব্য জানতে চাচ্ছি, তারপরে আপনার আলাদা আচ্ছা, প্রশ্ন। প্রথম কথা হচ্ছে দেখেন, গণ অভ্যুত্থানকে আমরা কেন মব বলছি না, কেন গণ অভ্যুত্থান বলছি, গণবিক্ষোভ কেন বলছি? বলছি এই জন্য যে আপনি দেখবেন আমি যখন রিমান্ডে ছিলাম ওই সময়টা, যখন পুলিশের উপরে পাল্টা মানুষ খেপে গেল, মানুষ পুলিশের উপরে যখন চড়াও হলো, তখন কিন্তু অনেকে এই দৃশ্যগুলো দেখে নাই বা সেগুলো মিডিয়াতে সেভাবে আসে নাই। আমাকে কিন্তু ওই রিমান্ডের সময় পুলিশ অফিসারগুলো দেখিয়েছে, দেখছেন আমাদেরকে কীভাবে মারছে ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম যে ওই দৃশ্যগুলো আপনারা দেখেন না কেন, যে আপনারা যেভাবে মারছেন, পুলিশ যেভাবে মারছে, গুলি করছে, আপনার এই ভ্যান থেকে একটা লাশকে, জীবন্ত একটা লাশকে ফেলে দিয়েছে, তারপরে গুলি করে পুড়িয়ে ফেলেছে। একটা গণ অভ্যুত্থান কখন হয়? এবং গণ অভ্যুত্থান সবসময়ই হয় কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। সরকারের চিহ্ন কি? আপনার খেয়াল থাকার কথা, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সবসময় বিআরটিসি বাস পুড়িয়ে দিতাম, ঠিক আছে? মনিয়াপা মনে আছে? বিআরটিসি বাস পোড়াতাম কেন আমরা? বিআরটিসি বাস দেখলে আমরা ভাঙতাম কেন? কারণ ওটাকে মনে করতাম যে ওটা সরকারের, ওটাই সরকার। ওটা হচ্ছে একটা প্রতিবাদের একটা জায়গা, সরকারি অফিসে অ্যাটাক করা হতো। এখানে যে জায়গাটা দাঁড়িয়েছে, তাহলে গণভবনে যে হামলা হয়েছে, গণভবন যে মানুষ ঘেরাও করেছে, বা নেপালে, শ্রীলঙ্কায় যে গণ অভ্যুত্থান হয়েছে, জনগণ গিয়ে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে, একটা তো ছবি আছে যে একজন মন্ত্রী একেবারে বিভৎস অবস্থায় পালিয়ে যাচ্ছেন, বা আফগানিস্তানে যেটা হয়েছে যে একেবারে হেলিকপ্টারে ঝুলে ঝুলে, প্লেনে ঝুলে ঝুলে লোকেরা পালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো সবসময় পৃথিবীর ইতিহাসে সবসময় ঐতিহাসিক ঘটনা হিসেবে পরিচিত। এগুলোকে আপনি কখনোই মানে একটা অপরাধ হিসেবে দেখা হয় না, বরং এটাকে একটা সৌকর্যময় দেখা হয়। আপনি দেখেন আমাদের যে ভাষা আন্দোলন হয়েছে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কী হয়েছে? আপনার 144 ধারা ভঙ্গ করে মিছিল করেছিল আমাদের ভাষা আন্দোলনের সংগ্রামী লোকেরা। তো এটা তো আইনের লঙ্ঘন। 140 ধারা রাষ্ট্রের আইন না, পুলিশের আইন। তো কখনো কখনো আইন ভঙ্গ করা মহিমান্বিত হয়। আমরা এখন 21শে ফেব্রুয়ারি যুগের পর যুগ আমরা কি করি? স্মরণ করি। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা তো একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিদ্রোহ। কারণ ওই রাষ্ট্রটা অত্যাচারী, ওই রাষ্ট্রটা বৈষম্যের একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল, ওই রাষ্ট্রটা শোষণের চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার রেজিমটা, পুলিশটা একটা শোষণের চিহ্ন আকারে দাঁড়িয়েছে। এই জন্য ভাই যেটা প্রশ্ন করেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি মনে করেন যে এই পুলিশকে হামলা করাটা অন্যায় হয়েছে, এই টোটাল জিনিসটাই তাইলে আপনাকে মনে করতে হবে অন্যায়। যে আপনার মানুষ যে ঘেরাও করে গণভবন ঘেরাও করলো, মানুষ যে এত লোক যে পালিয়ে গেল, মানুষ যে ঘেরাও করে আপনার বিভিন্ন জায়গায় থানা, তারপরে ডিসি অফিস, তারপরে বিভিন্ন জেলখানায় পর্যন্ত আপনার টিভি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘটনাটা ঘটেছে। এই জাতীয় ঘটনাগুলো কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে দেখবেন আপনি বিপরীতমুখী কথাও পাওয়া যায়। সেজন্য গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, আন্দোলন, সংগ্রামকে দায় মুক্তি দেওয়া হয় এগুলোর কারণে। তো এই জন্য এগুলো নিয়ে যদি আমরা বিতর্ক তুলি না, তাহলে দেখা যাবে যে পুরো গণ অভ্যুত্থানটাকে আপনাকে একটা সময় মনে করতে হবে অবৈধ। এই জন্য এই জিনিসটা আমরা যে জুলাই গণ অভ্যুত্থান কেন বলেছি, যে ওই যে আপা একটা কথা বলেছেন যে আমরা কয়দিনকে আমরা এটাকে দায় মুক্তি। কিন্তু মঞ্জু ভাই, অনেক বিশ্লেষক এইভাবে অনেক ব্যাপারটা দেখেন যে পুলিশের মাঠ পর্যায়ে যারা ছিলেন তারা অনেকের মানে তারা নিজেদের ব্যাপারটিকে এইভাবে ব্যাখ্যা করছেন, তারা উপরে নির্দেশ মেনেছেন, আইন অনুযায়ী তারা সেই নির্দেশ মানতে বাধ্য। মাঠের পরিস্থিতির আসলে পরবর্তী প্রেক্ষাপটে এখন হয়তো আমরা বসে অনেকভাবে ব্যাখ্যা করছি, কিন্তু এটা সঠিক না। আমি আপনাকে বলি, এটা আইন অনুসারে উনি বাধ্য না। উনি আপনার ওই যে ওই ভ্যান থেকে একজন মানুষকে ফেলে দেয়, এটা তো আইনের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, ঠিক আছে? তারপরে আপনি যে মানুষকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করছেন, আপনি যে লাশ পুড়িয়ে দিচ্ছেন, দায় নিবে? তাহলে বলুক যে শেখ হাসিনা বলুক যে আমি এই দায়টা নিচ্ছি বা আমি এই নির্দেশটা দিয়েছি। পুলিশের আইজি নিজে তো অস্বীকার করলেন, উনি তো বললেন যে কোনো অফিসার আইনের বাইরে গিয়ে কাজটা করেছে। সুতরাং এই জিনিসগুলো, এখানে একটা লাইন মঞ্জু ভাই যোগ করি, এই যে লাথি দিয়ে ভ্যান থেকে ফেলে দেওয়াটা, এটা মনে হলেই কিন্তু মাথায় আবার রক্ত চড়ে যায়। তখন মনে হয় যে পুলিশ এবং মানুষ, তারা পুলিশ আর আমরা মানুষ। এই জিনিসটা এটা ক্ষমা করা যায় না। মৃত লাশ তো আরো বেশি সম্মানীয়। এটাকে কিভাবে আমি মাপবো আমি জানি না। তখন আপনি বলেন যে ধরুন আপনি একজন পুলিশ অফিসার, আমি একজন আসামি, আপনি আমাকে আইনে বলা আছেন আপনি আমার সাথে কি ধরনের ব্যবহার করবেন? তারেক রহমান সাহেবকে তো ঝুলিয়ে পিটানো হয়েছে, পিটানো হয় নাই? সেই দৃশ্য কি আমরা দেখি নাই? তো আপনার এই যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আইনে আছে বলেন? পুলিশ কি পারে?
না, আইনের বাইরে গেলে তো সেটা তো একটা তাইলে মানে কথা হচ্ছে আপনি যদি সুস্পষ্টভাবে কেউ define যদি করতে এটা হবে। বলে যে আমি রাষ্ট্রের নির্দেশ পালন করার জন্য এটা করেছি, নো, মানে এই কথা আপনাকে বলে আসলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। নাই। আপনাকে রাষ্ট্রের নির্দেশ কতটুকু এটা স্পষ্ট বলা আছে। আমি আইনসঙ্গতভাবে আপনার কথা শুনবো, আমি ন্যায়সঙ্গতটা আপনার কথা শুনবো, ন্যায়সঙ্গতার বাইরে গিয়ে আমি আপনার কথা শুনবো না। নীলুফার চৌধুরী বনি, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানের নিয়োগের পর থেকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ চলছে। আপনার বিশ্লেষণটা আমি জানতে চাই যে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন অবদানের জন্য বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করলো? দেখেন এইখানে না খালি চোখে না অনেক কিছু আসলে বলা যায় না। খালি চোখে যা দেখি সবই যে ঠিক, আমি যা বুঝি সেটুকু বলার চেষ্টা করি। আমি আপনাকে একটা গল্প বলি ছোটোখাটো। আপনার নিশ্চয়ই মনে আছে মাহবুবুর রহমান সেনাপ্রধান ছিলেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তো যখন ১/১১ হয় অনেকের উপর কিন্তু অনেকের বিশ্বাসটা উঠে গিয়েছিল। যেদিন স্ট্যান্ডিং কমিটির ঘোষণা করে ১/১১ পরে, ইলেকশনের পরে, তখন আমি লন্ডন ছিলাম। তো আমাকে একটা আপনাদের মতো একটা টক শোতে বাংলা টিভিতে তো জিজ্ঞেস করেছিল যে ওনাকে কেন আপনার দিল এই 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 জায়গায়, উনি তো সংস্কারপন্থী ছিলেন বা কিছু। তা আমিও না বুঝেই না জেনেই বলেছিলাম নিশ্চয়ই খালি চোখে যা দেখা যায় সব ঠিক না, এটা আমাকে রাজনীতি করি দল করি আমার কাছে এরকম মনে হয়েছে, আমি বলেছিলাম। আমি আসার পরে একদিন এটা নিয়ে একদিন আমি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সঙ্গে কথাটা উঠেছিল। উনি হঠাৎ করে বললেন যে তুমি কি জানো যে এটা কেন হয়েছে, তুমি যে কথাটা বললা। যখন দুই নেত্রী জেলখানায় ছিলেন উনি অনেকটুক কাজ, এটা তো জানেন জেলখানায় সাধারণ মানুষ যেতে পারেন না বা কিছু, এই দুই নেত্রীর জন্য উনি অনেকটা কাজ করেছিলেন জেলখানায় গিয়ে। উনি অনেক রিস্ক নিয়ে, যেটা বাইরে প্রকাশ করার কথা না দুই নেত্রীর, বাট আমরা কিন্তু সাধারণ মানুষগুলো কি জানি, আমরা জানি উনি সংস্কারের পক্ষে কথা বলেছেন বা কিছু। ওই যে ভেতরের তারা যা জানেন, অনেকের কথা কিন্তু রেকর্ড করে শোনানো হতো নেতা নেত্রীদেরকে। অনেকের কথা আমাদের আজকের প্রধানমন্ত্রী হয়তো জানেন রেকর্ড করে, যে উনি বাইরে কি বলে ভেতরে কি বলে, যে কারণে ওনারা কিন্তু ওই মূল্যায়নটা করে। হতে পারে ওনার মূল্যায়নটা এরকম ছিল যে উনি ভেতরে কি করেছেন ওনারা জানেন, মানে নেপথ্যের কোনো গল্প হয়তো বা হ্যাঁ। তো আছে। আজকেও আমি এটাই বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আরো দুই একটা টেলিভিশনে, আমি এই কথাটা আপনাদের এখানেই প্রথম বললাম। আমি এটাই বলবো যে ভেতরে এমন কিছু হয়তো আছে যেটা দল জানেন বা ওই দলের বিরোধী দল আজকে তারা জানেন, তারাও কিন্তু এই নিয়ে কোনো কথা বলেন নাই। সো তার কি অবদান আছে হয়তো বা অদূর ভবিষ্যতে প্রকাশ পাবে। দেখি মুজিবুর রহমান মানে মঞ্জু ভাই ভেতরের সেই নেপথ্যের গল্প কিছু জানেন কিনা? অনেকে বলছেন যে মনি আপা বলছেন অবদান আছে, কিন্তু উনি জানেন না আর কি কি অবদানটা আছে। না, আমি আপনি জানি না, জানেন যে আমি অবদান জানি কি না। অবদান আছে? হয়তো বলেছে। আমি যেহেতু আমি আপনাকে বলি সিম্পলি, আমি যদি বলি তাহলে আমি এটা বলতে পারি যে বিএনপিতে একজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোকের অভাব আছে, যার কারণে এরকম একজন লোককে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কারণ মানে মনে হয় এটা কি মানে এই কথাটা কি আমি কিভাবে নেবেন? আমি একটু বলি, কারণ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য খলিল সাহেব একজন যথাযোগ্য লোক। কারণ আমি কাউকে ছোট করছি না, প্রোফাইল, কিন্তু আপনার ওইটা কিন্তু উদ্র করতে হবে। বিএনপিতে অভাব আছে ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ ভেরি চৌধুরী। ইম্পর্টেন্ট ব্যক্তি, আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি তারপর আমি কেন বলছি, আমার যুক্তি আছে, কথা আপনি শুনেন। যেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খলিল সাহেবের ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। তিনজন নেতা আপত্তি যে উনি জানিয়েছেন। একজন বিদেশি নাগরিক, অথচ খলিল সাহেব আসলে বিদেশি নাগরিক না। কারণ খলিল সাহেবের সাথে আমি জানি, ওনার সাথে আমার পরিচয় আছে, উনি আমাকে নিজেই বলেছেন যে আমার কোনো বিদেশি পাসপোর্ট নাই, নাম্বার 1। তাহলে খলিল সাহেবের ব্যাপারে এই ধরনের কমেন্টটা বিএনপি করেছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খলিল সাহেব আমাদের ওই যে যখন আপনার মনে আছে যে মিয়ানমারের সাথে আমাদের যে চুক্তিটা হচ্ছিল বা সেখানে একটা ওই যে সেফ এক্সিটের জন্য একটা মানবিক করিডোরের কথাটা যেন আসছিল, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সিরিয়াসলি খলিল সাহেবকে দায়ী করা হয়েছে যে উনি এটা করতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো যেই লোকটার ব্যাপারে ওনাদের এত অবজেকশন যার ব্যাপারে, তাহলে এমন নিশ্চয়ই এমন যোগ্য লোক যে বিএনপিতে নাই, যার কারণে এত খুঁত সত্ত্বেও আপনি তাকে
মানে মানে আপনার ব্যাপারটা কি মঞ্জু ভাই এমন হতে পারে যে ধরেন এই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি তার চিঠিতে বলছেন যে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা মেনে চলবেন এবং অচিরেই প্রতিরক্ষা চুক্তি করবেন। তো খলিল সাহেব হয়তোবা ওদিকে এক হাতে আমেরিকাকে সামলাবেন, অন্যদিকে অজিত দোভালের সেটাই সাথেও বললাম। তার পার্সোনাল আমি তো সেটা বললাম, ক্যাপাসিটিতে আপনার নিজের কাছে এরকম অলরাউন্ডার নাই বলে আপনি আরেকজন বিতর্কিত, আপনার দৃষ্টিতে যাকে আপনি বিতর্কিত মনে করেছেন তাকে আপনি এনেছেন। হয় না অনেক সময় যে আপনি ওই খেলোয়াড়টার অনেক সমস্যা, তারপর তাকে রাখছেন কেন, টিমের জন্য আপনার কাছে আর বিকল্প নাই বলে, এটা একটা হতে পারে যুক্তি। আর যেটা আবার বলেছেন এমন কোনো অবদান যদি উনি রেখে থাকেন ভিতরে, এটা কিন্তু খুবই অবজেকশনেবল। কারণ উনি একটা মানে যেই জিনিসটা কেউ আমরা জানি না, তাহলে তো এটা খুবই সন্দেহজনক ব্যাপার, বিপজ্জনক কথা। কারণ আমি উনি হয়তো উনি বলেছি। উনি একটা নিরপেক্ষ জায়গায় থেকে ভূমিকা রাখার কথা ছিল। অনেক হিরো তো অন্তর্বর্তীকালীন নীরবেও সরকার- কাজ করে যান, আপনি সেইভাবেই বা দেখছেন না কেন? না, আমি সেটা বলছি যে দেশের জন্য একটা আমি হচ্ছে হয়তো বলেছি। আপনি কিন্তু প্রশ্নটা তুলেছেন দলের জন্য উনার কোনো অবদান আছে কিনা, রাষ্ট্রের জন্য বলেন নাই, রাষ্ট্রের জন্য উনার অবদান আছে আমি জানি। ডক্টর খলিল সাহেব রাষ্ট্রের জন্য উনি অবদান রেখেছেন, উনি যথেষ্ট কম্পিটেন্ট লোক ব্যক্তিগতভাবে আমি জানি, কিন্তু বিএনপির জন্য উনি কোনো অবদানের মূল্যায়ন হিসেবে এটা পেয়েছেন কিনা, যদি এটা হয়ে থাকে বিএনপির জন্য অবদান, বিএনপি তো নিজের দলের অবদানের কথা কখনো চিন্তা করে না। বিএনপি নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি একটা জাতীয় সরকার গঠন করব, যে জাতীয় সরকারে সবাইকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করব, যোগ্য লোক না ব্যক্তিদের না নিয়ে। আপা, আমি আপনাকে বলি রাষ্ট্রের জন্য যদি উনি অবদান রাখেন, এটা তো আপনি পাবলিক করতে কোনো অসুবিধা নাই। আমি যদি বলি শশীর রাষ্ট্রীয় এই অবদান আছে, এই জন্য ওনাকে আমরা এই পদের জন্য মানে নিযুক্ত করলাম। আপনি বলছেন যে এনে একেবারে মেডেল অফ ভ্যালোর একটা দিয়ে দেওয়া হ্যাঁ, হোক। এটা আমি বললাম। আমি কিন্তু আচ্ছা- কিন্তু মুনিয়াপা কিন্তু যেটা বললেন যে উনার কি অবদান আছে ভিতরে কিছু একটা থাকতে পারে যেটা জানি না, এটা তো নিশ্চয়ই অনেক অবদানের কথা তো চলছে, আমি একেবারে শেষ পর্যায়ে আছি। মানে খলিলুর রহমান প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বাণিজ্য চুক্তির কথাও যখন আসলো, মানে অধ্যাপক আনু মোহাম্মদ তিনি আজকে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা তাড়াহুড়ো করেই বাণিজ্য চুক্তিটা তারা করে গেলেন, তারা তো বলতে পারতেন নির্বাচিত সরকারের জন্য আপনারা অপেক্ষা করেন। মানে কেন এত তাড়াহুড়া তারা করলেন, এর উত্তর কি আপনার কাছে আছে মঞ্জু ভাই, খুব সংক্ষেপে? না দেখেন, ওই বাণিজ্য চুক্তিটা নিয়ে কিন্তু আমরা তখন আপত্তিও তুলেছিলাম, নানান রকম কথা সেখানে আমরা তুলেছিলাম, কিন্তু মনে রাখতে হবে তখন কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরের খুব একটা বড় প্রেশার ছিল। কারণ তখন কিন্তু সরকারের উপর একটা চাপ তৈরি হয়েছিল যে এই প্রসিক্যাল মানে যে মানে বাণিজ্য চুক্তিটা সই হলো 9 ফেব্রুয়ারি, দেশে নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি, মানে আমরা কি এতটুকু পার্সু করতে পারতাম না? কিংবা তখন খলিলুর রহমান না, সাহেবও কি আমি- বলতে পারতেন না যে সাধারণ নির্বাচনটা হয়ে যাক তারপরে তারা? আপনাকে আমি বলি, খলিলুর রহমান কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন না, উনি কোনো অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাও ছিলেন না, বা বাণিজ্য চুক্তির জন্য উনি কোনো দায়িত্ব উনি অ্যাকচুয়ালি কিন্তু উপদেষ্টা হিসেবে শপথও নেন নাই। উনি আমাকে যেটা বলেছিলেন যে উনি কিন্তু শপথও নেন নাই উপদেষ্টা হিসেবে, কারণ এটা ওনার একটা ব্যাখ্যা ছিল। আচ্ছা দেখেন, উনি ছিলেন কি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। না, আমি সেই মানে ওই এবং সাথে ছিলেন- খলিলুর রহমান সাহেবের প্রসঙ্গটা আমি বাদ দিয়ে যাচ্ছি, মানে এই চুক্তিটার না, এই পোস্টপোন চুক্তিটার- করার কোনো সুযোগ ছিল না বলেই করা হয়েছে। আচ্ছা, সেটার একটা ইমার্জেন্সি অসংখ্য- ছিল, ডিউ টু ইন্ডিয়া পাকিস্তান মিলে করে ফেলেছে আমাদের এই জায়গাটা। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। 30 সেকেন্ড দিতে পারবো, মানে এই চুক্তিকে এখন বর্তমান সরকার কিভাবে হ্যান্ডেল করবে? দেখেন, চুক্তি কি হয়েছে আগে জানতে হবে, সরকার আগে দেখবে, জানবে, তারপরে যেহেতু মার্কিনীদের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক অনেক আগে থেকে খুব ভালো সম্পর্ক, অনেক ব্যবসা, তাদের গার্মেন্টসের ব্যবসাটাই আমরা আসলে করি মূলত, আমরা অনেক রেমিটেন্স পাই। সেটা যদি সহনীয় চুক্তি হয়, সেটা যদি জনগণের খুব সিরিয়াস প্রভাব না পড়ে, মানে পুনর্বিবেচনার কোনো সুযোগ কি আছে আপনি মনে করছেন? হ্যাঁ অথবা নাতে আমি শেষ করতে চাই। পুনর্বিবেচনার এইখানে আমেরিকার আপনার সাথে চুক্তি। আমেরিকার সাথে পুনর্বিবেচনাটা টাফ। টাফ। তারপরেও গণতন্ত্র কিন্তু তার চেয়েও বেশি টাফ। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি আপনাকে, মুজিবুর রহমান মঞ্জু আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই পর্দায়, সঙ্গে থাকুন।